গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের কিং সলোমনস মাইন্স পর্ব 6। বিলাপ করতে লাগলো নেটিভরা। ধরেই নিয়েছে প্রেতাত্মা হামলেও উঠেছে তাদের উপর। স্যার হেনরি আর আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি পরিস্থিতির দিকে। আমাদের বিস্মিত ভাব তখনই বিদায় নিল যখন দেখলাম পাহাড় লক্ষ্য করে উন্মত্তের মতো ছুটে চলছেন গুড। দেখে মনে হচ্ছে ঘোড়ার উপর সওয়ার হয়েছেন ক্যাপ্টেন। মাথার উপর তোলা দুহাত উন্মত্তের মতো নাড়ছে। পর মুহূর্তেই দুহাত শূন্যে ছুড়ে দিলেন ক্যাপ্টেন, আর আমাদের কানে এলো তার মাটিতে পড়া ধপাস শব্দ। এতক্ষণে পুরো বিষয়টা পরিষ্কার হলো আমার কাছে। চলার পথে ঘুমন্ত কুয়াগার বা জিরাফের একটা পালের ওপর হোঁচট খেয়ে পড়েছি আমরা। আক্ষরিক অর্থেই কোয়াগার ঠিক পিঠের ওপর পড়েছিলেন গুড, আর সেই ভীতু পশুটা গুডকে পিঠে নিয়েই উন্মত্তের মতো ছুট দিয়েছে সামনের দিকে। সবাইকে আশ্বস্ত করে ছুটে গেলাম গুডের দিকে। ভদ্রলোক যতটা না ব্যথা পেয়েছেন, ভয় পেয়েছেন তার চেয়ে ঢের বেশি। ক্যাপ্টেনকে বালির উপর বসে থাকতে দেখে হাঁপ ছাড়লা। এত ঝঞ্ঝাটের মধ্যেও ভদ্রলোকের আইগ্লাসটা ঠিকঠাক মতো সাটা আছে চোখের ওপর। ভীত কম্পিত হলেও কোনোভাবে আহত বলা যাবে না ক্যাপ্টেনকে। আর কোনো হাঙ্গামা ছাড়াই একটা পর্যন্ত টানা হেঁটে চললাম আমরা। তারপর বিশ্রামের জন্য থামলাম, সামান্য পানি পান করলাম, কারণ পানি এই মুহূর্তে সবচেয়ে মূল্যবান বস্তু। ৮ ঘন্টা বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু হলো আমাদের। হেঁটে চলছি তো চলছেই। অবশেষে কিশোরীর গোলাপি গালের মতো লালচে হয়ে উঠল পূবের আকাশ। তারপর প্রিমরোজের মতো ফ্যাকাশে হলদে কিরণের দেখা মিলল পূর্ব দিগন্তে। ধীরে ধীরে তার সোনালি আলোয় ভরে তুলল বিস্তীর্ণ মরুভূমিকে। সেই সাথে ঝাপসা হতে হতে মিলিয়ে গেল আকাশের তারা। একই অবস্থা হলো বিবর্ণ পাণ্ডুর হওয়া চাঁদেরও। ডুব দিল পাহাড়ের ওপাশে। আর শৈলশিরাগুলো অসুস্থ মৃত্যুপথ যাত্রীদের হাড় সর্বস্ব মুখের দিকে তাকিয়ে রইল আমাদের দিকে। অবশেষে একের পর এক আলোর কিরণ আঘাত করতে লাগল সীমাহীন মরুপ্রান্তরের কুয়াশার অবকুণ্ঠনে। সোনালি আভায় ভরে উঠল চারদিক। সূচনা হলো নতুন আর একটা দিনের। এখনো চলার উপরে রয়েছি আমরা। এগোনোর গতিও যথেষ্ট সন্তোষজনক। তারপরও এগিয়ে চলেছি, কারণ সূর্য পুরোপুরি উপরে উঠে এলে চলাটা অসম্ভব হয়ে পড়বে। অবশেষে ৬টা নাগাদ পাথরের একটা স্তূপ চোখে পড়ল আমাদের। ওখানে হাজির হলাম সবাই। সৌভাগ্য বলতে হবে আমাদের, পাথরের স্তূপটার উপর ঝুঁকে আছে একটা পাথরের স্ল্যাব। সূর্যের তাপ থেকে রক্ষা করবে আমাদের। আর নিচে মসৃণ বালির কার্পেট। বলা যায় এই পরিবেশের পরিপ্রেক্ষিতে রাজকীয় একটা আশ্রয়। পাথরের ছায়ায় গুটিসুটি মেরে ঢুকলাম। বিল্টং আর পানি দিয়ে উদরপর্তি করে শুয়ে পড়লাম। অচিরেই গভীর ঘুমে ঢলে পড়ল ক্লান্ত দেহগুলো। বিকেল ৩টা। ঘুম থেকে জাগলাম, খেয়াল করলাম ভাড়া করা স্থানীয় ৩ বাহক ফিরে যাওয়ার আয়োজন করছে। ইতিমধ্যেই তারা মরুভূমির যথেষ্ট পথ পাড়ি দিয়েছে। যতই লোভ দেখানো হোক না কেন, আর এক পা সামনে নেওয়া যাবে না তাদের। সুতরাং প্রাণ ভরে পানি পান করে খালি করলাম নিজেদের বোতলগুলো। তারপর রিফিল করে নিলাম বাহকদের সাথে আনা মশকের পানি দিয়ে। তাকিয়ে তাকিয়ে দেখছি লোকগুলোর ফিরে যাওয়া। ২০ মাইল হেঁটে বাড়ি ফেরা। বিকেল ৪:৩০টায় আমরাও চলতে শুরু করলাম। নিঃসঙ্গ আর একঘেয়েমিপূর্ণ যাত্রা। কয়েকটা উট পাখির উপস্থিতির কথা বাদ দিলে বিস্তীর্ণ এই মরুভূমির প্রান্তরে আর কোনো প্রাণের যেন অস্তিত্ব নেই। জন্তু জানোয়ারদের চড়ে বেড়ানোর তুলনায় অঞ্চলটা খুব বেশি শুষ্ক।
এমনকি বিপজ্জনক চেহারার কয়েকটা গোখরোর কথা বাদ দিলে কোনো সরীসৃপও চোখে পড়েনি। কেবল একটা পতঙ্গের অভাব কেবল একটা পতঙ্গের কোনো অভাব নেই এখানে, আর সেটা হলো মাছি। ওগুলো যখন আসে তখন একটা দুটো করে আসে না, আসে ঝাঁকে ঝাঁকে। ঠিক এরকম ভাবেই কোথাও উল্লেখ ছিল ওল্ড টেস্টামেন্টে। অদ্ভুত এক প্রাণী এই মাছি। যেখানেই যান না কেন এই বিরক্তিকর প্রাণীটির দেখা পাবেন আপনি। আমি অ্যাম্বারের ভেতরে আটকানো মাছির ফসিল দেখেছি, আর আমাকে জানানো হয়েছিল এই মাছির বয়স প্রায় ৫,০০,০০০ বছর। আজও যে মাছির বিরক্তিকর শিকার হই, সেগুলোও অবিকল সেই ৫,০০,০০০ বছর আগের মাছির মতো। আর আমি নিশ্চিত পৃথিবীর শেষ মানুষটা মারা যাওয়ার সময়ও তার আশেপাশে এরকম মাছিকে ভন ভন করতে দেখা যাবে। সূর্য থামতে হলো আমাদের। অপেক্ষা করছি চাঁদের আলো। রাত ১০টায় নির্মল হাসি হেসে মুখ বের করল রূপালী চাঁদ। ভোর ২টোয় সামান্য বিশ্রাম নিয়ে সারাটা রাত চলার উপরে থাকলাম। অবশেষে সূর্য আমাদের বিশ্রামের জন্য থামতে বাধ্য করল। সামান্য পানি পান সেরে ক্লান্ত দেহে শুয়ে পড়লাম। ঘুমিয়ে পড়তেও দেরি হলো না। পাহারার কোনো আবশ্যকতা নেই এখানে। এই বিরান প্রান্তরে ভয় করার মতো কোনো ব্যক্তি বা বস্তুর কোনো অস্তিত্ব নেই। এখানে আমাদের শত্রু বলতে তাপ, তৃষ্ণা আর মাছি। তবে এই ভয়ঙ্কর ৩ শত্রুর বদলে মানুষ বা জন্তুর মোকাবেলা করতে হলেই বরং স্বস্তি পেতাম। এই পালায় আমাদের ভাগ্য আগের বারের মতো সহায় হয়। সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়ার মতো কোনো পাথুরে আশ্রয় মেলেনি আমাদের। ফলে ৭টা বাজতেই ঘুম ভেঙে গেল। সূর্যের তাপকে দেখে মনে হচ্ছে যেন আমাদের মাংস দিয়ে স্টেক বানানোর পায়তারা করছে। আক্ষরিক অর্থেই যেন সূর্যের তাপে ভাজা ভাজা হওয়ার দশা। গায়ের রক্ত যেন শুকিয়ে আসার উপক্রম হয়েছে। উঠে বসেছি আমরা। হাঁসফাঁস করছি গরমে। হায় খোদা! কি ভয়ানক অবস্থা, বললাম আমি। মাথার চারপাশে ভন ভন করছে মাছির ছাপ। এই গরমেও ওগুলোকে ক্লান্ত করতে পারেনি। আসলেই তাই, বললেন স্যার হেনরি। অসম্ভব গরম, তাল মেলালেন গুড। আসলে অত্যধিক গরম। আশেপাশে কোথাও আশ্রয় নেই এই গরম থেকে বাঁচার। কোনো পাথর কিংবা গাছের ছায়া। পুরো মরুভূমিটাই গনগনে চুলোর মতো ততিয়ে আছে। কি করা যায়, জানতে চাইলেন স্যার হেনরি। এই অবস্থায় বেশিক্ষণ থাকা সম্ভব নয়। ভাবলেশীন দৃষ্টিতে পরস্পরের দিকে তাকালাম আমরা। একটা উপায় আছে, বললেন গুড। আমাদের অবশ্যই একটা গর্ত করে তার ভিতর সেঁধুতে হবে। তারপর মাথার উপর দিয়ে কারু ছোপ দিয়ে ঢাকা দিতে হবে। সমাধানটা হৃদয়গ্রাহী না হলেও কিছু না করার চেয়ে ভালো। সুতরাং গর্ত খোঁড়ার কাজে লেগে পড়লাম আমরা। সাথে আনা কর্নিক আর হাতের সাহায্যে ঘণ্টাখানেকের মধ্যে ১০ ফুট লম্বা আর ১২ ফুট চওড়ায় একটা গর্ত খুঁড়লাম। তারপর হান্টিং নাইফ দিয়ে কাটলাম কতগুলা কারুছো। হামাগুড়ি দিয়ে গর্তের ভিতরে ঢুকে লতাপাতা দিয়ে ঢেকে দিলাম মাথার দিকটা। কেবল ভেন্ট ভগেল রয়ে গেল গর্তের বাইরে। হটেনটট হওয়ায় এই গরমে আমাদের মতো সমস্যা হচ্ছে না তার। গত সূর্যের জ্বলন্ত রশ্মি থেকে আমাদের কিছুটা আশ্রয় দিলেও এই কবরের পরিবেশ ভাষায় বর্ণনা করা অসম্ভব। তবে এটা নিশ্চিতভাবেই বলা যায়, কলকাতার তথাকথিত অন্ধকূপও এই পরিবেশের কাছে নস্যি। ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না ওখানে সারাটা দিন আমরা কিভাবে অতিবাহিত করলাম। যেখানে আমরা তীব্র গরমে হাঁপাচ্ছি আর সামান্য জল দিয়ে শুকনো ঠোঁট ভেজানোর প্রয়াস চালাচ্ছি, যদি স্বাভাবিক প্রয়োজন অনুযায়ী পানি ব্যবহার করতাম তবে ২ ঘন্টার মধ্যেই ফুরিয়ে যেত আমাদের পানির সরবরাহ, যা আমাদের জন্য মৃত্যুরই নামান্তর।
তবে সবকিছুরই একটা শেষ থাকে, যদি আপনি সেটা দেখা পর্যন্ত আদৌ বেঁচে থাকে। শেষ পর্যন্ত দুর্বিষহ দিনটা বিকেলের দিকে গড়ালো। বিকেল ৩টার দিকে সিদ্ধান্ত নিলাম, এভাবে গর্তের ভিতর আটকা থেকে গরম আর তৃষ্ণায় ধীরে ধীরে মারা যাওয়ার চেয়ে হন্টনরত অবস্থায় মারা যাওয়া ঢের ভালো। ক্রমহ্রাসমান সংগ্রহ থেকে সামান্য পানি পান করে হতভম্ব হয়ে পড়লাম, রক্তের মতো উষ্ণতা অনুভব করে। ইতিমধ্যে আমরা ৫০ মাইল মরুভূমি পাড়ি দিয়েছি। সচেতন পাঠকরা নিশ্চয়ই মনে রেখেছেন যে প্রবীণ ডাক্তার সিলভেস্টার তার ম্যাপে এই মরুভূমির বিস্তৃতি উল্লেখ করেছিলেন ৪০ লিগ তথা ১২০ মাইল, আর প্যানব্যাড ওয়াটারের অবস্থান নির্ধারিত ছিল এর ঠিক মাঝ বরাবর। সেই হিসাবে পানির উৎসটা আমাদের কাছে থেকে ১২ কিংবা ১৫ কিলোমিটারের মধ্যে থাকার কথা, যদি আদৌ সেটার কোনো অস্তিত্ব থেকে থাকে। পুরো বিকেলটা প্রচণ্ড যন্ত্রণা সয়ে কোনো মতে টলতে টলতেই হলো। ঘন্টায় ১.৫ মাইল গতিবেগ। সূর্য ডুবলে আবারও বিশ্রামের জন্য থামলা। এবার অপেক্ষা চাঁদনি রাতের জন্য। তার আগে সামান্য পানি পান করে খানিকটা ঘুমিয়ে নেওয়া। শোয়ার আগে উম্বুপা মাইল ৮ দূরে সমতল থেকে সামান্য উঁচু অস্পষ্ট একটা টিলার মতো জায়গার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করল। এই দূরত্ব থেকে জায়গাটাকে পিঁপড়ের ডিবির মতো মনে হচ্ছে। ঘুমিয়ে পড়ার মুহূর্তেও ভাবলাম জিনিসটা কি হতে পারে। চাঁদের আলোয় আবারও যাত্রা শুরু হলো আমাদের। চরম ক্লান্তি বোধ করছি, সেই সাথে তৃষ্ণা আর ঘামাচির যন্ত্রণায় জেব্রার অবস্থা। এই অবস্থার ভিতর দিয়ে যে না গেছে, আমাদের অবস্থাটা তার পক্ষে কোনোভাবেই বোঝা সম্ভব নয়। আমাদের এগোনোটাকে এখন আর হাঁটা বলা যাবে না, বলা যায় টলতে টলতে অগ্রসর হচ্ছি। ক্লান্তিতে বারবার পড়ে যাচ্ছি, আবার হাঁচড়ে পাচড়ে এগুচ্ছে। প্রতি ঘন্টায় থামতে বাধ্য হচ্ছি। শরীর এতটাই দুর্বল যে কথা বলার মতো শক্তিও অবশিষ্ট নেই। এতক্ষণ পর্যন্ত কৌতুক ঠাট্টার মাধ্যমে সবাইকে চাঙ্গা রাখার চেষ্টা করেছেন গুড। ভদ্রলোক আসলেই দারুণ একজন আনন্দদায়ক সঙ্গী, কিন্তু তার কৌতুকের ভাণ্ডারও শেষ। অবশেষে ভোর ২টোর দিকে প্রায় বিধ্বস্ত দেহমন নিয়ে হাজির হলাম সে অদ্ভুত টিলাটার কাছে। জিনিসটা দেখতে অনেকটা দৈত্যাকার পিঁপড়ার ঢিবির মতো, ১০০ ফুট উঁচু আর গোড়ার দিকে প্রায় ১ মর্গেন জায়গা জুড়ে বিস্তৃত। এখানেই থামলাম আমরা এবং প্রচণ্ড পিপাসায় ক্লান্ত হয়ে শেষ পানির ফোঁটাটুকু পর্যন্ত নিঃশেষ করে ফেললাম। জনপ্রতি আধ পাইন্টের মতো করে পানি ছিল, তবে পানি বেশি থাকলে প্রত্যেকে হয়তো ১ গলন পানি পান করতে পারতাম। শুয়ে পড়লাম সবাই। ঠিক ঘুমিয়ে পড়ার আগ মুহূর্তে উম্বুপার উদ্বিগ্ন কণ্ঠস্বর এলো আমার কানে। জুলু ভাষায় বলছে সে, যদি পানির দেখা না পাই তবে আগামীকালের চাঁদ ওঠার আগেই মারা পড়ব সবাই। জুলুর কথায় এই গরমেও গায়ে কাঁটা দিয়ে উঠল। এমন আসন্ন মৃত্যুর সম্ভাবনা মোটেও স্বস্তিকর না। তবে এই উদ্বেগও আমাকে ঘুমিয়ে পড়া থেকে রুখতে ব্যর্থ হল। ২ ঘন্টা পেরিয়েছে, সময় এখন ৪টা। ঘুম থেকে জেগে উঠলাম। প্রচণ্ড শারীরিক ক্লান্তির প্রাথমিক রেশ কাটতে না কাটতেই যে তীব্র তৃষ্ণা চাগাল দিয়ে উঠল তা ভাষায় বর্ণনা করা অসম্ভব। আর ঘুমানো সম্ভব হলো না। স্বপ্ন দেখছিলাম ঘাসে ছাওয়া সবুজ তীর আর বৃক্ষরাজির, আর সেখান দিয়ে প্রবাহমান জলধারার জলকেলি করে বেড়াচ্ছি। আর ঘুম ভাঙতেই নিজেকে আবিষ্কার করলাম সেই শুষ্ক রুক্ষ বিরান প্রান্তরে। মনে পড়ল অম্বুপার বলা কথাগুলো, যদি পানির খোঁজ না পাই তবে মরণ ছাড়া গতি নেই আমাদের। এই তীব্র গরমে কোনো মানুষের পক্ষেই পানি ছাড়া টিকে থাকা সম্ভব না। উঠে বসে শুকনো হাতে মুখটা ঘষলাম। ঠোঁট দুটো আটকে আছে পরস্পরের সাথে। একই অবস্থা চোখের পাতারও।
কিছুক্ষণ ঘষাঘষি করার পর ওগুলোকে খুলতে সক্ষম হলাম। বোর হওয়ার আর বেশি বাকি নেই, কিন্তু তারপরও পরিবেশে ভোরের কোনো অনুভূতি পাচ্ছি না। গরমের গাঢ় মোড়কে যেন ঢাকা পড়েছে চারদিক, যা ভাষায় বর্ণনা করা আমার পক্ষে অসম্ভব। বাকিরা এখনো ঘুমে। ইতিমধ্যে বই পড়ার মতো যথেষ্ট আলো ফুটেছে। সুতরাং সাথে আনা দ্য ইনগোল্ডসবি লেজেন্ডসের একটা পকেট কপি বের করে জ্যাকার্ডো অফ রিমস পড়তে শুরু করলাম। সেই জায়গাটায় যখন পৌঁছালাম, যেখানে ছোট্ট এক বালক এক স্বর্ণের কলসি নিয়ে দাঁড়িয়ে আছে, যে কলসিটা পূর্ণ করা আছে রিমস আর নেমার এর মাঝে যত পরিষ্কার জলের উৎস আছে তার চেয়েও টলটলে জল দিয়ে। আক্ষরিক অর্থেই আমার ফেটে যাওয়া ঠোঁট দুটো পরস্পরের সাথে চেপে ধরেছিলাম। বলা ভালো, চেপে ধরার চেষ্টা করেছিলাম। সেই স্ফটিক স্বচ্ছ জলের ভাবনা আমাকে পাগল করে তুলেছিল। যদি কার্ডিনাল সেখানে তার ঘণ্টা, বই আর মোমবাতি নিয়ে উপস্থিত থাকতেন, তাহলে আমি সেই পানি পান করতাম। এমনকি সে যদি এটা পোপের হাত ধোয়ার জন্য সাবান দিয়েও পূর্ণ করে দিত, তাতেও পরোয়া করতাম না। পুরো ক্যাথলিক চার্চের অভিশাপ আমার উপর বর্ষিত হওয়ার সম্ভাবনা থাকলেও স্পষ্ট বুঝতে পারছি। ক্ষুৎপিপাসায় চিন্তা ভাবনাগুলো এলোমেলো হয়ে গেছে, কারণ আমি তখন ভাবতে শুরু করেছি কার্ডিনাল আর তার ছোট্ট ছেলেটা এবং জ্যাকডো কিরকম বিস্মিত হবে যদি দেখে রোদে পড়া বাদামি চোখ আর কাঁচা পাকা চুলের এক ছোটখাটো হাতি শিকারী তার নোংরা মুখটা ডুবিয়ে বেসিনের মূল্যবান পানির সবটা চেটেপুটে শেষ করে দিয়েছে। দৃশ্যকল্পটা চিন্তা করে নিজেই হেসে উঠলাম, আর সেই হাসির আওয়াজে ঘুম ভেঙে গেল অন্যদের। তারাও হাত দিয়ে চোখ মুখ ঘষতে লাগলো, ঠোঁট আর চোখের পাতা মুক্ত করতে। সবার ঘুমের রেশ কাটতেই বর্তমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসলাম। এক ফোঁটা পানি নেই পান করার মতো। বোতলগুলো উল্টে ধরেও লাভ হলো না কোনো। শুকনো হাড়ের মতো খটখটে ওগুলো। গুড়ের তত্ত্বাবধানে রয়েছে ব্র্যান্ডির বোতলগুলো। সে ওখান থেকে একটা বোতল বের করে চাতক পাখির মতো তাকিয়ে রইল বোতলটার দিকে। তবে স্যার হেনরি ওটা কেড়ে নিলেন ক্যাপ্টেনের কাছ থেকে, কারণ নির্জলা স্পিরিট সমস্যাটাকে কেবল জটিলই করবে। পানির সন্ধান না পেলে মারা যাওয়া ছাড়া গতান্তর নেই, অমোঘ সত্যটা পূর্ণ ব্যক্ত করলেন স্যার হেনরি। যদি আমরা প্রবীণ ডনের ম্যাপের উপর ভরসা রাখি, তবে আশেপাশেই কোথাও পানি থাকার কথা, বললাম আমি। তবে মনে 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 হলো না আমার বক্তব্যের ব্যাপারে কারো কোনো উৎসাহ আছে, কারণ এটা একেবারে সুস্পষ্ট যে এই ম্যাপটার উপর অন্ধভাবে বিশ্বাস করার আদৌ কোনো কারণ নেই। আর যেটুকু আশা ছিল সেটাও ক্রমে তলানিতে এসে ঠেকেছে। ভাবলেশীন দৃষ্টিতে পরস্পরের দিকে সবাই তাকাচ্ছি। এরই মধ্যে খেয়াল করলাম হটেনটট ভেন্ট ভোগেল সভা ছেড়ে হাঁটা শুরু করেছে মরুভূমির দিকে। চলার পথে দৃষ্টিতে লক্ষ্য করছে মরুভূমির বালি। আচমকাই থমকে দাঁড়ালো হটেনটট লোকটা। তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করার পাশাপাশি হাত দিয়ে ইশারা করছে নির্দিষ্ট একটা জায়গার দিকে। কি হলো? বিস্মিত কণ্ঠে বলার পাশাপাশি সবাই ছুটে গেলাম ভেন্ট ভোগেলের দিকে। তাকালাম নির্দেশিত জায়গাটার দিকে। এটা তো, বললাম আমি, স্প্রিংবক দের টাটকা পায়ের ছাপ। এ ধরনের হরিণ এখানে আছে? স্প্রিংবকরা কখনো পানি থেকে দূরে যায় না, ডাচ ভাষায় জবাব দিল ভেন্ট ভোগেল। হ্যাঁ, তা ঠিক।
বললাম আমি। খেয়ালই ছিল না কথাটা। এই ছোট আবিষ্কারটাকে নতুন করে এক উদ্দীপনা সৃষ্টি করল আমাদের ভেতর। এটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় যে চরম বিপর্যস্ত অবস্থায় সামান্য আশার আলো কি পরিমাণ সন্তুষ্টি দিতে পারে। ঘনঘোর রাতে আকাশের একটা তারাও সবে ধন নীলমণির মতো চরম কাঙ্ক্ষিত হতে পারে। ইতিমধ্যে নাক দিয়ে গরম বাতাস শুকতে শুরু করেছে ভেন্ট ভোগেল। ঠিক যেভাবে বুড়ো ইম্পালা নাক দিয়ে বাতাসের বিপদের উৎস খুঁজে বেড়ায়। অবশেষে আবারও মুখ খুলল হটেনটট। আমি পানির গন্ধ পাচ্ছি, বলল লোকটা। এতক্ষণে সত্যিকারের উল্লাস অনুভব করছি, কারণ এই বুনো লোকগুলোর সহজাত প্রবৃত্তি কতটা নির্ভুল সেই ব্যাপারে আমরা সম্যক ওয়াকিবহাল। ঠিক সেই মুহূর্তে মহিমান্বিত রূপ নিয়ে উদয় হলো সূর্য, আর রবির প্রথম আলোয় এমন একটা দৃশ্য দেখে উদ্ভাসিত হলো আমাদের সামনে যে ক্ষণিকের জন্য বিস্মিত হলো খুব পিপাসার কথা। আমাদের অবস্থান থেকে বড়জোর 40 কি 50 মাইল হবে পর্বতমালার দূরত্ব। ভোরের কিরণে রূপার মতো জ্বলজ্বল করছে পাহাড়ের দুটো চূড়া। ওটাই সেবার যুবনস্ত। আর দুই চূড়ার প্রতিপাশে শত শত মাইল জুড়ে রয়েছে সুবিশাল সোলাইমানের পাহাড়ের বিস্তৃতি। আজ এখানে বসে যখন সেই সৌন্দর্যের বর্ণনা লিখতে যাচ্ছি, প্রতি মুহূর্তে হারিয়ে ফেলছি সেই সৌন্দর্য বর্ণনা করার মতো ভাষা। এমনকি সেই মুহূর্তে নিজেকে মনে হচ্ছিল যেন ভাষা প্রতিবন্ধী। আমাদের ঠিক সামনেই দুটি সুউচ্চ পাহাড়। আমি সন্দিহান আফ্রিকার আর কোথাও, এমনকি পৃথিবীর আর কোথাও এরকম জোড়া পর্বত আছে কিনা। প্রতিটি চূড়ার উচ্চতা হবে কমপক্ষে 15,000 ফুট। দাঁড়িয়ে আছে পরস্পরের কাছ থেকে মাইল 12 মতো দূরত্বে। আর দুটো চূড়োকে সংযুক্ত করেছে একটা খাড়া পাথুরে ঢাল, যা পাহাড় দুটোকে দানবাকৃতির একটা প্রবেশদ্বারের আদল দিয়েছে। আর পুরো আকৃতিটাই অবিকল মহিলাদের স্তন্যের মতো। ভিত্তি থেকে স্ফীত হয়ে নিটোল বাঁক নিয়ে গেছে উপরের দিকে, নিখুঁত গোলাকার। প্রতিটি চূড়ার উপর বিস্তীর্ণ গোলাকার তুষার ছাওয়া টিলা, দূর থেকে অবিকল স্তন্যবৃত্তের মতো দেখতে। সংযোগকারী ক্লিফের উচ্চতা হবে 1000 ফুটের মতো। নিখুঁত খাড়া ঢাল, আর দুপাশে যতদূর দৃষ্টি যায় অবিকল একই রকম বর্ধিত ক্লিফ। মাঝে মাঝে ভগ্ন চ্যাপ্টা মাথার পাহাড়, অনেকটা কেপটাউনের গঠন কাঠামোর মতো, যা আফ্রিকায় খুবই সাধারণ। এই অভূতপূর্ব সৌন্দর্যের বর্ণনা করা আমার সাধ্যের বাইরে। সুবিশাল আর জাকালো আগ্নেয়গিরির রূপ বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই। সন্দেহ নেই ওগুলো মৃত আগ্নেয়গিরি। আর সেই রূপ সৌন্দর্য দেখে দম বন্ধ হওয়ার উপক্রম হলো আমাদের। রোদের কিরণ খানিকক্ষণ খেলা করল তুষার চূড়া আর নিচের স্ফীত অংশের ওপর। তারপরই আমাদের চোখের আড়ালে চলে গেল সেই রাজসিক সৌন্দর্য। রহস্যময় কুয়াশা আর মেঘের চাদর ক্রমে ঘিরে ধরল পাহাড়ের চারপাশ। এখনো আমরা তাকিয়ে আছি মেঘ আর তুষার ঘেরা সেই পাহাড়ের দিকে। কেবল দেখতে পাচ্ছি ওটার সুবিশাল রূপরেখা। পরবর্তীতে অবশ্য আবিষ্কার করেছি যে কুয়াশার চাদরে ঢাকা থাকার কারণেই আমরা এটা এর আগে পরিষ্কারভাবে দেখতে পাইনি। মেঘের আড়ালে পাহাড় লুকাতেই যেন বাস্তবতা চাগাল দিল আমাদের সামনে। জলতৃষ্ণা প্রকটভাবে নিজেদের উপস্থিতি জানান দিতে লাগল। ভেন্ট ভোগেলের পানি সুবাস পাওয়ার কথা মনে আসার সঞ্চার করলেও পানির কোনো লক্ষণই চোখে পড়ছে না আশেপাশে। চারপাশের শুধু ধুধু মরুভূমি আর কারুঝোপের দিগন্ত জরা বিস্তৃতি। টিলাটাকে ঘিরে চক্কর দিচ্ছি, উদ্বিগ্ন দৃষ্টিতে দেখার চেষ্টা করছি টিলাটা
টিলার অন্য পাশটা। তবে সেই একঘেয়ে কাহিনী, পানির সামান্য অস্তিত্বও নেই কোথাও। নেই কোনো জলাধার, পুকুর কিংবা ঝর্ণার অস্তিত্ব। তুমি আসলেই একটা গাধা, ক্ষুব্ধ কণ্ঠে বললাম ভেড ভোগেলকে। এখানে কোথাও পানি নেই। তবে এখনো লোকটা তার নাকটা দিয়ে শিকারি কুকুরের মতো শুকছে বাতাসে। আমি এটার গন্ধ পাচ্ছি বাস, জবাব দিল লোকটা। আশেপাশে কোথাও আছে পানির অস্তিত্ব, বাতাসে ওটার অস্তিত্ব টের পাচ্ছি আমি। তাতে কোনো সন্দেহ নেই, বিদ্রূপের স্বরে বললাম। নিশ্চিতভাবে ওই মেঘের ভেতর রয়েছে পানির অস্তিত্ব, আর মাস দুয়েক পর নামবে বৃষ্টি হয়ে আমাদের শুকনো কঙ্কালগুলো ধুয়ে ফেলার জন্য। চিন্তিতভাবে নিজের হলুদ দাড়িতে হাত বুলালেন স্যার হেনরি। সম্ভবত টিলার উপরে থাকতে পারে পানি, ফ্রাক করে বললে। যত সব বাজে কথা, গজগজ করে বললেন গুড়। কে কবে শুনেছে যে টিলার উপরে পানি থাকে? চলুন গিয়েই বরং দেখা যাক, হতাশ কণ্ঠে বললা। নিরাশ ভঙ্গিতে বালুকাময় ঢাল ভেঙে উঠতে লাগলাম টিলার উপরে। আমাদের পথ দেখিয়ে আগে আগে চলছে উম্বুপা। আচমকাই জায়গায় জমে গেল জুড়ো যোদ্ধা, হতভম্ব। নানাজি আমানজি, মানে এখানে পানি, চিৎকার করে উঠল উম্বুপা। এক ছুটে সবাই হাজির হলাম জুলু যোদ্ধার কাছে। কোনো সন্দেহ নেই, বালের ঢিবির একদম উপরে গভীর একটা খাদ, আর সেখানেই রয়েছে চরম কাঙ্ক্ষিত জিনিসটা। নিশ্চিতভাবেই বলা যায় এটা একটা জলাশয়। এমন অদ্ভুত জায়গায় এই জলাশয়টা কিভাবে এলো ভেবে কোনো কুলকিনারায় পাওয়া না গেলেও বিনা আমন্ত্রণের অতিথি হওয়ার সুযোগ নিতে দ্বিধা পড়লাম না কেউই। এটা নিশ্চিতভাবেই পানি, আর আমাদের প্রয়োজনের তুলনায় যথেষ্ট। পর মুহূর্তে ভুভুক্ষের মতো ঝাঁপিয়ে পড়লাম সবাই, পেট পুড়ে পানি পান করলাম। অমৃত সম সেই পানি, হায় খোদা! আমরা কিভাবে পানি পান করছিলাম সে এক বিরাট ইতিহাস। আমরা আমাদের পোশাক বিসর্জন দিয়ে নেমে পড়েছিলাম জলাশয়ে, যাতে আমাদের ত্বকের প্রতিটি রন্ধ্র শুষে নিতে পারে জলীয় উপাদান। প্রিয় পাঠক, আপনারা যারা অদেখা বয়লার থেকে সামান্য একটা ট্যাপের সাহায্যে ঠান্ডা গরম জলের সরবরাহ পেতে অভ্যস্ত, তারা এই ঘোলার উষ্ণ নোনা জলের বিলাসিতার বিষয়টা ধারণাও করতে পারবেন না। বেশ কিছুক্ষণ পর পানি থেকে উঠে এলাম সবাই। ইতিমধ্যে যথেষ্ট সতেজ অনুভূতি চলে এসেছে আমাদের। এবার বিলটং দিয়ে উদরপূর্তি করলাম সবাই, যা গত ২৪ ঘন্টায় পেটে পড়েনি আমাদের। রাজসিক ভোজন সেরে পাইপ ধরালাম সেই আশীর্বাদ পুষ্ট জলাশয়ের পাশে। খাড়া পায়ের ছায়ায় মাঝ দুপুর পর্যন্ত ঘুমালাম সেই জলাশয়ের তীরে। সেদিন পুরোটা সময় আমরা বিশ্রাম নিলাম জলাশয়ের পাশে। মনে মনে সেই সৌভাগ্যের জন্য কৃতজ্ঞতা জানালাম স্বরের কাছে। সেই সাথে কৃতজ্ঞতা জানাতে ভুলিনি কয়েক শতাব্দী আগে প্রয়াত ডক্টর সিলভাইস্টারকে, যে এটাকে এত নিখুঁতভাবে তার ছেঁড়া জামায় চিত্রিত করে রেখে গিয়েছিল। আমাদের কাছে থাকা সবচেয়ে বিস্ময়কর ওদের কাছে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার ছিল এতটা সময় পরেও এটার অস্তিত্ব অক্ষুণ্ণ থাকা। সম্ভবত বালির গভীরে বয়ে চলা কোনো ঝর্ণার দ্বারা পুষ্ট হওয়ার কারণেই আজও এই জলাশয় তার অস্তিত্ব অক্ষুণ্ণ রেখেছে। নিজেদের এবং বোতলগুলোকে যথাসম্ভব পানিপূর্ণ করে চাঁদের আলোয় আবার পুনরুদ্যমে যাত্রা শুরু করলাম সুলাইমানের পাহাড়ের উদ্দেশ্যে। সেই রাতে প্রায় ২৫ মাইল পথ পাড়ি দিলাম। তবে এখানে উল্লেখ করাটা সেফ বাতুলতা যে এই চলার পথে আর কোনো জলাশয়ের অস্তিত্ব চোখে পড়েনি আমাদের। তবে কয়েকটা ঢিবি খুঁজে পাওয়ায় ওগুলো ছায়ায় পরদিন বিশ্রাম নেওয়ার সুযোগ হয়েছিল। আপনারা শুনছিলেন স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা উপন্যাস
কিং সলোমন স্মাইলস পর্ব 6। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন, পাশে থাকুন, গল্প শুনুন।